নমস্কার, উই লার্ন ইনভেস্টিং এর আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজ কথা বলবো ভারতীয় শেয়ার বাজারের 14 জুলাই 2025-এর হালচাল নিয়ে। কি ঘটল, কেন ঘটল, সবটাই জানার চেষ্টা করব। তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ, আমাদের উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের দর্শকদের অনেকেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। দেখুন, ভবিষ্যতের সমস্ত রিসার্চ, সমস্ত আপডেটস পেতে হলে চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করাটা কিন্তু জরুরি। এটা আপনাদের নিজেদের ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে যেমন সাহায্য করবে, তেমনি আপনাদের একটা ছোট্ট লাইক, একটা সাবস্ক্রাইব অন্যদেরও কিন্তু সঠিক পথে চলতে সাহায্য করতে পারে। প্লিজ একটু করে দেবেন। চলুন তাহলে আজকের বাজার নিয়ে আলোচনা শুরু করা যাক। পরপর 4 দিন তো পড়ল বাজার, আজও শেষমেশ সামান্য নিচেই বন্ধ হলো। কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, ঠিকই বলেছেন। টানা 4 দিনের পর আজও কিন্তু বাজার একটু নেগেটিভেই বন্ধ হলো। এর পেছনে প্রধান কারণ যদি দেখেন, তাহলে অবশ্যই ওই গ্লোবাল ট্রেড টেনশনস, মানে বিশ্ব বাণিজ্য নিয়ে যে একটা চিন্তা চলছে সেটা। আর তার সাথে আমাদের দেশের আইটি খাতের, বিশেষ করে টিসিএস এর Q1 রেজাল্টটা একটু হতাশাজনক ছিল, সেটারও একটা প্রভাব পড়েছে। তবে একটা বেশ মজার জিনিস কিন্তু হয়েছে। মানে একদিকে যখন লার্জ ক্যাপ শেয়ার, ধরুন আইটি, বাজারকে নিচের দিকে টানছে, ঠিক সেই সময়ে মিড ক্যাপ আর স্মল ক্যাপ শেয়ারগুলো কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে। মানে বাজারের ভেতরেই একটা অন্য গল্প চলছে। ঠিক, এই বিভাজনটা বেশ স্পষ্ট। তা মূল সূচকগুলোর কি অবস্থা ছিল আজ? মানে সেন্সেক্স, নিফটি কতটা পড়ল? দেখুন, বিএসসি সেন্সেক্স দিনের শেষে প্রায় 247 পয়েন্টস মতো পড়েছে। পার্সেন্টেজে বললে 0.30% কমে 82,253.46 বন্ধ হয়েছে। আর এনএসসি নিফটি 50, ওটা প্রায় 68 পয়েন্টস, মানে 0.27% কমে 25,082.30-তে ক্লোজ হয়েছে। আচ্ছা, দিকের মধ্যে একবার নিফটি 25,000-এর নিচে চলেও গেছিল। ওই সাইকোলজিক্যাল লেভেলটা বেশ গুরুত্বপূর্ণ। তবে শেষ পর্যন্ত ওর উপরেই বন্ধ হতে পেরেছে, সেটা একটা সামান্য হলেও পজিটিভ দিক আর কি। দিনের শেষে 25,000 ধরে রাখাটা জরুরি ছিল। টেকনিক্যাল দিক থেকে কি মনে হচ্ছে? চার্ট কি বলছে? সাপোর্ট, রেজিস্ট্যান্স কোথায়? টেকনিক্যালি দেখলে নিফটি কিন্তু ওর যে ক্রুশিয়াল 20-ডে মুভিং অ্যাভারেজ আছে, তার নিচে নেমে গেছে। এটা সাধারণত শর্ট টার্ম ট্রেন্ডের জন্য একটু নেতিবাচক সংকেত ধরা হয়। এখন ইমিডিয়েট সাপোর্ট যদি দেখেন, সেটা ওই 25,000 লেভেলে, আর তার নিচে পরে ক্রিটিক্যাল সাপোর্ট জোন হলো 24,900। আচ্ছা, আর উপরে ওঠার ক্ষেত্রে রেজিস্ট্যান্স, সেটা এখন 25,200 থেকে 25,300 এই জোনটায়। আর পুট কল রেশিও সেটা কি বলছে? পুট কল রেশিও বা পিসিআর, সেটা 0.54-এ দাঁড়িয়ে আছে, মানে বেশ কম। এটা সাধারণত একটু বেরিশ সেন্টিমেন্টের দিকে ইঙ্গিত করে, মানে বাজারে পুট অপশন কেনার দিকে ঝোঁক বেশি। বুঝলাম, মানে একটু সতর্ক থাকার জায়গা রয়েছে। সেক্টর অনুযায়ী যদি দেখি, আইটি তো বললেনই প্রায় 1.5-2% পড়েছে। আইটি সেক্টর আজ বেশ চাপে ছিল। মোটামুটি 1.5% থেকে 2% পতন হয়েছে। শুধু টিসিএস নয়, উইপ্রো, ইনফোসিস, এইচসিএল টেকের মতো বড় শেয়ারগুলো পড়েছে। কিন্তু দেখুন, এর উল্টো দিকে পিএসইউ ব্যাংক ইন্ডেক্স কিন্তু প্রায় 0.6% মতো বেড়েছে। ওহ, তাই নাকি? হ্যাঁ, ক্যানারা ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এই স্টকগুলো বেশ ভালো ফল করেছে। সম্ভবত বাজারে একটা আশা আছে যে ক্রেডিট ডিমান্ড বাড়বে, ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি ভালো হবে, এইসব আর কি। ইন্টারেস্টিং। আর রিয়ালিটি, ফার্মা? রিয়ালিটি আর ফার্মা সেক্টরও মোটের উপর ইতিবাচক ছিল। খুব বেশি না হলেও সবুজে বন্ধ হয়েছে। আর সেই মিড ক্যাপ, স্মল ক্যাপের গল্পটা, যেখানে আসল চমকটা ছিল? একদম, ওখানেই আসল অ্যাকশনটা হয়েছে আজ। নিফটি মিড ক্যাপ 100 ইন্ডেক্স বেড়েছে 0.70%। বাহ! আর নিফটি স্মল ক্যাপ 100 তো আরও বেশি, 1.02% বেড়েছে। তার মানে পরিষ্কার যে বিনিয়োগকারীরা এখন ডোমেস্টিক ইকোনমি ফোকাসড শেয়ারের দিকে ঝুঁকছে। হ্যাঁ, এটাই মনে হচ্ছে। সম্ভবত ধারণাটা এরকম যে এই কোম্পানিগুলো হয়তো বিশ্ববাজারের বা গ্লোবাল ট্রেড ওয়ারের যে চাপ, তার থেকে তুলনামূলকভাবে একটু বেশি সুরক্ষিত থাকবে। নির্দিষ্ট কিছু শেয়ারের খবর যদি দেন, এটার্নাল মানে জোম্যাটো বা ওলা ইলেকট্রিক, এগুলোর বেশ নাম শোনা যাচ্ছিল। হ্যাঁ, এটার্নাল বা জোম্যাটো প্রায় 3% মতো বেড়েছে। খবর ছিল যে ওদের সাবসিডিয়ারি ব্লিঙ্কিট একটা ইনভেন্টরি লেড বিজনেস মডেলে শিফট করছে। বাজারে এই খবরটা বেশ পজিটিভলি নিয়েছে মনে হচ্ছে। আচ্ছা। আর ওলা ইলেকট্রিক, সেটাই তো বিশাল মুভমেন্ট, প্রায় 19-20% বেড়েছে। এত? কিন্তু ওদের তো Q1 লস বেড়েছে শুনেছিলাম। হ্যাঁ, লস বেড়েছে ঠিকই, কিন্তু ওদের অটো সেগমেন্টের গ্রস মার্জিন নাকি উন্নতি করেছে। আর জুন মাসে কোম্পানি ইবিডা পজিটিভ হয়েছে।
সম্ভবত এই খবরগুলো বাজার বেশি গুরুত্ব দিয়েছে। খুবই ভোলাটাইল তাহলে। আর ডিমার্ট, অ্যাভিনিউ সুপারমার্টস? উল্টো দিকে ডিমার্ট কিন্তু প্রায় 3% পড়েছে। ওদের Q1 লাভটা বাজারের যা প্রত্যাশা ছিল তার থেকে কম এসেছে, তাই শেয়ারটায় চাপ দেখা গেছে। বিভিন্ন স্টক আর সেক্টরের এই যে মিশ্র একটা ছবি, সেটা আমরা উই লার্ন ইনভেস্টিংয়ে একটু খুঁটিয়ে দেখলাম। তাহলে সারসংক্ষেপে কি বলা যায়, মূল ছবিটা কি? সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে বাজার এখন একটা টানাপোড়েনের মধ্যে আছে। একদিকে গ্লোবাল কারণ, মানে ধরুন ট্রেড টেনশন, আর তার সাথে FIIs বা বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের লাগাতার বিক্রি। হ্যাঁ, FII সেলিং ফিগারটা তো বেশ বড় শুনছি। হ্যাঁ, জুলাইয়ের 11 তারিখ পর্যন্ত যদি দেখেন, ওরা প্রায় 10,000 কোটি টাকার বেশি নেট বিক্রি করেছে। ও, কিন্তু অন্যদিকে বাজারে একটা বড় সাপোর্ট আসছে DIIs বা দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের থেকে। ওরাই সময়ে প্রায় 12,400 কোটি টাকার নেট শেয়ার কিনেছে। আচ্ছা, তার মানে ডিআইআই বাইং কিন্তু FII সেলিংকে অনেকটাই সামলে দিচ্ছে। একদম। এই ইনস্টিটিউশনাল ফ্লোর ডাইভারজেন্স বা বৈপরীত্যটাই এখন বাজারের চরিত্রটাকে ঠিক করে দিচ্ছে। এর সাথে আরও কিছু ম্যাক্রো ফ্যাক্টর দেখতে হবে, যেমন US ইন্ডিয়া ট্রেড ডিল নিয়ে একটা আশা আশঙ্কার দোলাচল চলছে। ওই ট্যারিফ রেট নিয়ে। হ্যাঁ, ভারতে 20%-এর নিচে ট্যারিফ রেট হতে পারে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। আবার টাকার দামটাও দেখুন, ডলারের তুলনায় কমে 86.02 হয়ে গেছে। আর জুনের হোলসেল প্রাইস ইন্ডেক্স বা WPI ইনফ্লেশন, সেটা -0.13% এসেছে, মানে ডিফ্লেশন। এই সব মিলিয়েই বাজারে সেন্টিমেন্ট তৈরি হচ্ছে। বুঝলাম, বেশ জটিল পরিস্থিতি। এই অবস্থায় দাঁড়িয়ে একজন সাধারণ বিনিয়োগকারীর কি করা উচিত, কি পরামর্শ দেবেন? দেখুন, যারা একটু শর্ট টার্ম ট্রেডিং করেন, মানে ট্যাকটিক্যাল ট্রেডার্স, তারা হয়তো নিফটিতে সেল অন রাইজ স্ট্র্যাটেজি নিতে পারেন। মানে সূচক বাড়লে বিক্রি করার কথা ভাবতে পারেন। ওই 25,300-র কাছাকাছি রেজিস্ট্যান্স লেভেলটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তবে স্টক স্পেসিফিক সুযোগ খোঁজাটা এখন বেশি জরুরি মনে হচ্ছে, বিশেষ করে ডোমেস্টিক ফোকাস সেক্টরগুলো, যেমন PSU ব্যাংকস, ইন্ডাস্ট্রিয়ালস, রিয়েল এস্টেট, এগুলোর দিকে নজর রাখা যেতে পারে। আর যারা লং টার্ম ইনভেস্টর? যারা লং টার্ম ইনভেস্টর, তারা ভালো কোয়ালিটির লার্জ ক্যাপ শেয়ারে, বিশেষ করে IT সেক্টরে এখনকার এই পতনের সুযোগ নিতে পারেন। ধাপে ধাপে বিনিয়োগ শুরু করার কথা ভাবা যেতে পারে, কারণ দেখুন, IT সেক্টরে এখন চাপ থাকলেও টাকার দাম যে কমছে, সেটা কিন্তু দীর্ঘমেয়াদে ওদের আয়ের জন্য ভালো হতে পারে। ঠিক। তবে হ্যাঁ, মিড ক্যাপ বা স্মল ক্যাপে বিনিয়োগ করার আগে ভ্যালুয়েশনটা অবশ্যই দেখে নেওয়া দরকার। একটু বেশি গরম হয়ে গেছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। ডিমার্টের উদাহরণটা তো সামনেই রইল। একদম ঠিক, অসাধারণ বিশ্লেষণ। বাজারের এই দ্বিধা বিভক্ত চরিত্রটা, মানে একদিকে গ্লোবাল ভয়, অন্যদিকে ডোমেস্টিক ভরসা, এই টানাপোড়েনটা সত্যি খুব ইন্টারেস্টিং। আগামী দিনে বাজার কোন দিকে যায় সেটাই দেখার। উই লার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। একটা জিনিস ভাবার মতো কিন্তু। বলুন। এই যে লাগাতার FII সেলিং চলছে, তারপরেও বাজার কিন্তু খুব বেশি ভেঙে পড়ছে না। এটা কি তাহলে ভারতীয় বাজারের দেশীয় পুঁজির যে শক্তি বাড়ছে তারই স্থায়ী ইঙ্গিত? গ্লোবাল মার্কেট থেকে ভারতীয় বাজারের এই যে আলাদা হয়ে চলার প্রবণতা বা ডিকপলিং, এটা কি লম্বা সময় ধরে চলবে? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।